একটা দেশকে যদি বছরের পর বছর অর্থনৈতিক অবরোধে রাখা হয়, তার ব্যাংকিং চ্যানেল আটকে দেওয়া হয়, আধুনিক অস্ত্র কেনার রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে সাধারণভাবে কি হওয়ার কথা? বেশিরভাগ মানুষ বলে সেই দেশও দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি বাস্তবতা উল্টো হয়, যদি দেখা যায় বাইরের চাপের ভেতরেই সেই দেশ তৈরি করে ফেলছে এমন সব নজরদারি প্ল্যাটফর্ম, সাজোয়া যান, জল স্থল চলাচলকারী যুদ্ধ মেশিন, ক্ষুদ্র সাবমার্সিবল, হাই স্পিড মেরিটাইম আক্রমণ যান, সেগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয়, পুরো আঞ্চলিক শক্তির সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই ভিডিওতে আমরা ঢুকতে যাচ্ছি সেই লুকানো ফ্যাক্টরির ভেতরে, সেই সামরিক কৌশলের ভেতরে, সেই প্রযুক্তিগত জেদের ভেতরে, যেখানে ইরান চুপচাপ তৈরি করে ফেলেছে নতুন যুদ্ধ ভাষা। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই প্রতিবেদনে কেবল ইরানের কি আছে তা বলবো না, এটা দেখাবো কেন এখন ওয়াশিংটন, তেল আবিব আর উপসাগরীয় শক্তিগুলো নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছে। অনেক বছর ধরে আন্তর্জাতিক আলোচনায় ইরানকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেশটি শুধু নিষেধাজ্ঞার চাপে টিকে থাকা একটি অবরুদ্ধ রাষ্ট্র। ধারণা ছিল তাদের অর্থনীতির চাপে সামরিক সরঞ্জামের পুরনো, আধুনিক প্রযুক্তি অ্যাক্সেস সীমিত আর উন্নত সামরিক প্ল্যাটফর্ম তৈরির সক্ষমতা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু এখানে বিশ্ব একটি বড় ভুল করেছে, কারণ ইরান পশ্চিমা মডেলের শক্তি বাড়ায়নি, তারা ব্যয়বহুল এক্সপোর্ট নির্ভর বিলাসী সামরিক স্থাপনা গড়ে তোলেনি। তারা বেছে নিয়েছে অন্য রাস্তা, কম খরচে ধাপে ধাপে বিচ্ছিন্ন প্রযুক্তিকে জোড়া দিয়ে, স্থানীয় কারিগরি দক্ষতা বাড়িয়ে প্রতিপক্ষের দুর্বলতাকে লক্ষ্য করে অসম যুদ্ধ উপযোগী সিস্টেম বানানোর পথ। এই মডেল চুপচাপ কাজ করে, এতে প্রচার কম, ফলাফল দেরিতে দৃশ্যমান হয়, কিন্তু একদিন হঠাৎ সবাই বুঝতে পারে খেলা অনেক দূর এগিয়ে গেছে। প্রথম থেকেই যায় আকাশে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যে পক্ষ আগে দেখে সেই সাধারণত আগে আঘাত করে। এই আগে দেখা ক্ষমতাকে বলা হয় যুদ্ধের অদৃশ্য মেরুদণ্ড। আর এখানে ইরান গড়ে তুলেছে এক বিপজ্জনক সক্ষমতা, দীর্ঘ দূরত্বের নজরদারি চালাতে পারার রাডার ভিত্তিক এয়ারবার্ন প্ল্যাটফর্ম। সাধারণভাবে আমরা যেন আকাশ সতর্কীকরণ বিমান দেখি, সেগুলো উপরিভাগের থেকে ঘূর্ণায়মান বড় রাডার কাঠামো, কিন্তু ইরানের কিছু প্ল্যাটফর্ম দেখা গেছে আরও কম প্রোফাইল, কম দৃশ্যমান, ভিন্ন নকশা ব্যবস্থায়। এই নকশার লক্ষ্য সম্ভবত দুইটি: দীর্ঘ সময় আকাশে টিকে থাকা, বহুমাত্রিক সিগন্যাল সংগ্রহ করা। এই ধরনের প্ল্যাটফর্মের কাজ শুধু উড়ন্ত বস্তু খুঁজে বের করা নয়, বরং এগুলো আকাশ সীমানার গতিবিধি পর্যবেক্ষণ করে, সন্দেহজনক ইলেকট্রনিক সিগন্যাল ধরতে পারে, যোগাযোগের ধরন বিশ্লেষণ করে, কখনো কখনো শত্রুপক্ষের কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্যাটার্নও ধরতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূমিভিত্তিক রাডার। যেখানে পাহাড়, বাঘ পৃথিবীর বক্রতা বা দূরত্বের কারণে সীমাবদ্ধ হয়, সেখানে উচ্চতায় থাকা একটি আকাশভিত্তিক প্ল্যাটফর্ম অনেক দূর পর্যন্ত চিত্র দেখাতে পারে। এটা শুধু প্রযুক্তি নয়, এটা যুদ্ধ বোঝার ক্ষমতা। আর যে পক্ষ যুদ্ধক্ষেত্র ভালো বোঝে, তার পক্ষে কম অস্ত্র দিয়েও বড় প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া সম্ভব। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হচ্ছে আইইডি, রোডসাইড বোমা, অ্যাম্বুশ এবং হঠাৎ গুলিবর্ষণ। এই বাস্তবতা সাধারণত ট্রাক বা হালকা যান দিয়ে সেনা পরিবহন করা মানে সৈন্যদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া। সেজন্য ইরান জোর দিয়ে মাইন প্রতিরোধী এবং বুলেট রেজিস্ট্যান্স সাজোয়া যান তৈরিতে। এবার আসি এমন এক প্রযুক্তিতে যেটা শুনলে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। এটি একটি যান যার নিচে চলমান প্রতিরক্ষা দেওয়াল। এ ধরনের টেকনিক্যাল প্ল্যাটফর্মের কাজ হচ্ছে শহরের জটিল পরিস্থিতিতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়া। ধরুন, বিদ্রোহ, সন্ত্রাসী হামলার পর রাস্তায় সিল করা, গুরুত্বপূর্ণ স্থাপনাকে দ্রুত ঘেরাও করা, অথবা মিনিটের মধ্যে একটা কৃত্রিম চেক পয়েন্ট তৈরি করা দরকার। সাধারণ ব্যারিকেড বসাতে সময় লাগে, মানুষ লাগে, ঝুঁকি লাগে, কিন্তু যদি একটি সুরক্ষিত যান কয়েক সেকেন্ডের নিজস্ব বাধা তুলে রাস্তার উপর দাঁড়িয়ে দিতে পারে, তাহলে নিরাপত্তা বাহিনীর বিশাল কৌশলগত সুবিধা পায়। আর শহরের যুদ্ধের যুগে কে আগে রাস্তা নিয়ন্ত্রণ নিল, এটা কখনো কখনো কে জিতলো, এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের ভৌগোলিক বাস্তবতা একেবারে আলাদা। পারস্য উপসাগর, নদী, জলভূমি, উপকূল, সীমান্ত সব মিলিয়ে তাদের এমন বাহন দরকার যা শুধু রাস্তা না, পানিতেও চিনবে। এই কারণে জল স্থল চলাচলকারী যুদ্ধযান তাদের প্রতিরক্ষা কাঠামোতে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। একটি বিমান বাহিনী যদি নদী বা অগভীর জলরেখা পার হওয়ার জন্য সেতুর উপর নির্ভরশীল হয়, তাহলে প্রতিপক্ষ সেই সেতু আগেই ধ্বংস করবে। কিন্তু অ্যাম্বিসিয়াস হেভিকল থাকলে সেনা অন্য রাস্তা বেছে নিতে পারে, অর্থাৎ যেগুলো শুধু গতি বাড়ায় না, অপ্রত্যাশিত দিক থেকে প্রবেশের সক্ষমতাও রাখে। অনেক দেশ বড় সাবমেরিন নিয়ে গর্ব করে, ইরান ভিন্ন পথে হাঁটছে।
তারা জোর দিয়ে ছোট আকারে কম দৃশ্যমান নির্দিষ্ট মিশন ভিত্তিক সাবমার্সিবল বা মিনিয়েচার আন্ডার ওয়াটার প্ল্যাটফর্মে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ পারস্য উপসাগর এবং আশেপাশের জলপথ খুব গভীর, প্রশস্ত, উন্মুক্ত আটলান্টিকের মতো নয়। এখানে ছোট চটপটে চুপচাপ পানির নিচে চলা যান অনেক সময় বড় সাবমেরিনের চেয়ে বেশি কার্যকর হতে পারে। এই ধরনের প্ল্যাটফর্মের সম্ভাব্য ব্যবহার উপকূলীয় নজরদারি, বন্দর এলাকার গোপন পর্যবেক্ষণ, শত্রুর জাহাজ চলাচলের তথ্য সংগ্রহ, নৌঘাটির কাছাকাছি অবস্থান নেওয়া, বিশেষ অভিযানে ছোট দল নামানো। সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো খুঁজে বের করা কঠিন হতে পারে, বিশেষ করে যদি এলাকার জনসীমানা জটিল হয়, তাহলে অপারেশনের ছোট পরিসরে হয়। নৌযুদ্ধের ভাষায় এটাকে বলা হয় কম খরচে অস্বস্তি সৃষ্টি করার শিল্প। ইরানের সাবমেরিন কৌশল আরও একটি বড় স্তম্ভ হচ্ছে হাই স্পিড বোট। বাড়ি থেকে ছোট মনে হলে এগুলো হালকা ভেবে দেখা ভুল হবে। পারস্য উপসাগরে বড় যুদ্ধজাহাজ সবসময় সুবিধা থাকে না, কারণ এটি সংকীর্ণ, নজরদারিপূর্ণ এবং বহু দিক থেকে চাপে ফেলার মতো একটি জলরেখা। এখানে অনেকগুলো ছোট দ্রুত প্রশস্ত বোট যদি দল বেঁধে আসে, তাহলে বড় জাহাজগুলো বিপদে পড়ে যেতে পারে। এই বোটগুলোর গতি কি? গতি, সংখ্যায় বেশি মোতায়েনের সুযোগ, রাডার দেরিতে ধরা পড়ার ঝুঁকি, খুব কাছে গিয়ে হামলার সম্ভাবনা ও উপকূলের কাছাকাছি দ্রুত আড়াল নেওয়ার সুবিধা। ইরান বরাবরই সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক কৌশল নিয়ে কাজ করছে বলে বিশ্লেষণরা মনে করছেন, অর্থাৎ এক দুটি বড় প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে অনেক ছোট আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত, ব্যস্ত এবং ক্লান্ত করে ফেলা যায়। এই কৌশল বিশেষ করে জ্বালানির রুট, বাণিজ্য পথ এবং সরাসরি কনভয়ের জন্য দুশ্চিন্তার কারণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, একটি দেশ যদি উন্নত পশ্চিমা প্রযুক্তি সরাসরি না পায়, তবুও কি সে সামরিকভাবে শক্তিশালী হতে পারে? ইরানের ক্ষেত্রে উত্তর হলো হ্যাঁ, যদি সে চারটি কাজ করতে পারে। 1. রিভার্স ইঞ্জিনিয়ারিং, পুরনো বা আংশিকভাবে হাতে পাওয়া প্রযুক্তিকে খুলে বুঝে নিজস্বভাবে বানানো। 2. মডিউলার উন্নয়ন, পুরো সিস্টেম একেবারে না বানিয়ে ছোট ছোট অংশ আলাদা করে উন্নত করা। 3. স্থায়ীভাবে শিল্পভিত্তি তৈরি, সামরিক শিল্পের জন্য ধাতু, ইলেকট্রনিক, সফটওয়্যার, যন্ত্রাংশ সবকিছু দেশীয় সরবরাহ লাইন গড়ে তোলা। 4. কৌশলগত সহযোগিতা, আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক হোক, বন্ধুসুলভ বা পশ্চিমা বিরোধী শক্তির কাছ থেকে জ্ঞান, উপাদান বা অভিজ্ঞ নেওয়া। এখানে একটা বিষয় বুঝতে হবে, ইরান হয়তো প্রতিটি ক্ষেত্রে মার্কিন প্রযুক্তিকে হারায়নি, কিন্তু তারা এমন সিস্টেম বানিয়েছে যা তাদের ভূগোল, তাদের যুদ্ধ ধরা এবং তাদের কৌশলগত প্রয়োজনের জন্য যথেষ্ট কার্যকর। এটাই আসল কথা। কারণ ইরান যদি শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন সীমাবদ্ধ না রেখে আকাশ, স্থল, শহর, উপকূল, সমুদ্রতল সব জায়গায় ছড়িয়ে থাকা বহুমাত্রিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে, তাহলে তাকে মোকাবেলা করা অনেক জটিল হয়ে যায়। একটি বড় সামরিক শক্তিকে আপনি এক ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুত রাখতে পারেন, কিন্তু যদি একই সঙ্গে আসে ইলেকট্রনিক নজরদারি, মাইন প্রতিরোধী মোবাইল সেনা মোতায়েন, শহরের নিয়ন্ত্রণ প্ল্যাটফর্ম, উপকূলীয় অ্যাম্বিসিয়াস মুভমেন্ট, ক্ষুদ্র সাবমার্সিবল, দ্রুতগতির মেরিটাইম ডি অ্যান্ড রান, তাহলে প্রতিরোধের খরচ বেড়ে যায়, ভুলের সম্ভাবনা বাড়ে আর প্রতিপক্ষের মানসিক চাপ বহুগুণে হয়ে যায়। এ কারণে ইরানের প্রযুক্তিগত জাগরণকে শুধু অস্ত্র প্রদর্শনী হিসেবে দেখা যায় না, এটা আসলে একটি প্রতিরোধ কৌশলের পরিপক্ক রূপ। বিশ্ব অনেকদিন ধরে ভাবছিল নিষেধাজ্ঞা মানে স্থবিরতা। ইরান দেখালো নিষেধাজ্ঞা কখনো কখনো উল্টো এক ধরনের প্রযুক্তিগত জেদ তৈরি করে। আজ আমরা যে চিত্র তৈরি করছি তা কেবল কয়েকটি সামরিক যানের তালিকা নয়, এটি একটি বার্তা। আমাদের পথ বন্ধ করলে আমরা নতুন পথ বানাবো। এই বাস্তবতার মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্যের আরও অস্থির করেছে, আর সে কারণে ভবিষ্যতের সংখ্যা যদি কখনো কখনো বড় আকার নেয়, সেখানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই নীরব প্রযুক্তিগুলো বড় ভূমিকা রাখবে। এখন প্রশ্ন আপনার জন্য, আপনার কি মনে হয় ইরানের এই সামরিক অগ্রগতি মূলত আত্মরক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রস্তুতি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় শেয়ার করুন এবং এমন গভীর বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।